হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্র বেরিয়ে গেছে এবং আমরা সেটা সলিউশন করছি। আমাদের সলিউশন চলছে এখন মডেল কোশ্চেন পেপার 9। 25টা মডেল কোশ্চেন পেপার আছে, 25টা মডেল কোশ্চেন পেপার আমরা সলভ করবো। তো মডেল কোশ্চেন পেপার 9 এর 13 দাগ পর্যন্ত হয়ে গেছে আগের ক্লাসে। আমরা আজকের ক্লাসে 14 দাগ এবং 15 দাগের সলভ করে এই মডেল কোশ্চেন পেপার 9 কমপ্লিট করবো। পরবর্তী ক্লাস থেকে মডেল কোশ্চেন পেপার 10 সলভ করা শুরু করবো। এই যে 14 দাগের একেরটা, এটা কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 16 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। লম্ব বৃত্তাকার, মাঝেরটা ফাঁপা অংশ, তাই তো? লম্ব বৃত্তাকার এই যে চোঙ, লম্ব বৃত্তাকার এই যে এইরকম চোঙ হয় তো। এবার এই জায়গাটা এরকম আছে, এই জায়গাটা এরকম আছে, মানে মাঝের অংশটা ফাঁপা আছে, তাই তো? এরকম মানে গোলাকার, সম্পূর্ণ গোলাকার, ড্রামের মতো ভাবো। বাইরে একটা পরিধি আছে, যেটা ঘিরে আছে আমরা দেখতে পাচ্ছি, তার ভেতরেও একটা পার্ট আছে, মাঝটা ফাঁপা, এইরকম আর কি। লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাস 16 সেমি। লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাস সমান 16 সেমি। অতএব লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের ব্যাসার্ধ 16/2 সেমি সমান 8 সেমি, তাই তো? আচ্ছা, এবার লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের অন্তর্ব্যাস 12 সেমি বলা আছে, তাই তো? অতএব লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 12/2 সেমি সমান 6 সেমি। ঠিক আছে, তাহলে অন্তর্ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 6 সেমি। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা বলা আছে, চোঙের উচ্চতা সমান কত বলা আছে? 36 সেমি। তাহলে এই চোঙের আয়তনটা কত হবে? এই চোঙের আয়তন হয়ে যাবে, এই যে বাইরের সম্পূর্ণটা আয়তন বের করবো, সেইটা থেকে ভেতরের আয়তনটা বাদ দেবো, তাহলে সলিড আয়তনটা পেয়ে যাব, তাই তো? তাহলে এই চোঙের আয়তন, মানে নিরেট অংশের আয়তন, অ্যাকচুয়ালি যেটা হয় সেটা নিরেট অংশের আয়তন, যেটা সলিড অংশ পাচ্ছি, ইজ ইকুয়াল টু পাই, এই যে পাই 8 স্কোয়ার ইন্টু 36 মাইনাস পাই 6 স্কোয়ার ইন্টু 36, এত ঘন সেমি, ইজ ইকুয়াল টু পাই ইন্টু 36 কমন নিলে পড়ে থাকছে 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ঘন সেমি, ইজ ইকুয়াল টু পাই এর মান 22/7 ইন্টু 36, আর এটা হয়ে যাচ্ছে 8 প্লাস 6 ইন্টু 8 মাইনাস 6 ঘন সেমি, ইজ ইকুয়াল টু 22/7 ইন্টু 36 ইন্টু 8 × 6 = 14, আর 8 মাইনাস 6 2, এত ঘন সেমি। এইটা কেটে দিলে 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কত ঘন সেমি হয়ে যাচ্ছে? আচ্ছা, 22-এর সঙ্গে গুণ করছি, 22 × 44 × 88 ইন্টু 36, এত ঘন সেমি। এটা হচ্ছে সলিড অংশের আয়তন, ঠিক আছে? 88 ইন্টু 36 হচ্ছে। আচ্ছা, আমরা গুণটা করছি না, গুণটা করলে আমরা সেই বাকি যে পার্টটা আছে সেটার সঙ্গে ক্যালকুলেশন করে কাটাকাটি করতে হবে, অযথা গুণ করে আমরা সময় নষ্ট করছি না। এবার বলছে যে চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে? আমরা এবার দেখো যে নিরেট চোঙ তৈরি করা যাবে, মানে চোঙ মানে এই লম্ব বৃত্তাকার চোঙই, ঠিক আছে? তাহলে ছোট চোঙ যে তৈরি করা যাবে, যে চোঙ তৈরি করা হবে সেটা অনেক ছোট বোঝাই যাচ্ছে, যার ব্যাস, তাহলে ছোট চোঙের ব্যাস, ছোট চোঙের ব্যাস ইজ ইকুয়াল টু 2 সেমি, 2 সেমি ব্যাসের বলেছে,
তাই তো, ছোট চোঙের ব্যাস 2 সেমি, 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট। অতএব ছোট চোঙের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2/2 সেমি সমান 1 সেমি। ঠিক আছে, আচ্ছা, ছোট চোঙের ব্যাসার্ধ পেয়ে গেলাম এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে ছোট চোঙের উচ্চতা কত? উচ্চতা ইজ ইকুয়াল টু, ব্যাসার্ধ পেয়ে গেছি, ছোট চোঙের উচ্চতা 6 সেমি, 6 সেমি। অতএব ছোট চোঙের আয়তন, এখানে লেখো অতএব একটি ছোট চোঙের আয়তন। অতএব একটি ছোট চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর এর জায়গায় 1 ইন্টু 6 এত ঘন সেমি। ধরি এক্সটি ছোট চোঙ তৈরি করা যাবে, ধরি এক্সটি চোঙ তৈরি করা যাবে। অতএব শর্তানুসারে কি হবে? শর্তানুসারে যেটা হয়ে যাচ্ছে, শর্তানুসারে তাহলে এই যে এক্স ইন্টু এইটা, এক্স ইন্টু পাই ইন্টু এই যে 1 স্কোয়ার ইন্টু 6 ইজ ইকুয়াল টু এইটা 88 ইন্টু 36, বা এক্স ইজ ইকুয়াল টু এইটা 88 হয়ে যাচ্ছে ইন্টু 36, এইটা 1, এদিকে এসে কিছু হবে না, এটা 6টা 1 6, পাইয়ের মান 22 7টা 7 22 হয়ে যাবে। এই যে 6 6 36 6 22 দিয়ে গেলে 4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4 6 24, 24 ইন্টু 7 কত হয়ে যাচ্ছে? 4 6 24 ইন্টু 7, 4 7 28 8 হাত থেকে 2, 4 7 28 8 হাত থেকে 2, 7 2 14, 14 দিয়ে 16, 868, তাই তো? অতএব উত্তর লিখবে 168টি ছোট চোঙ তৈরি করা যাবে। অতএব 168টি ছোট চোঙ তৈরি করা যাবে। আমরা যে বড় চোঙ যেটা ফাঁপা, তাতে কতটা সলিড পার্ট আছে বের করে নিয়েছি। আর বের করে নেওয়ার পর যে ছোট নিরেট চোঙ তৈরি করা যাবে, একটি চোঙের আয়তন বের করেছি। আমরা ভেবে নিচ্ছি যে এক্সটি ছোট চোঙ তৈরি করা যাবে। তাহলে একটির আয়তন যদি এত হয়, তাহলে এক্সটির আয়তন এক্স ইন্টু এইটা হবে। তাহলে শর্তানুসারে এই যে আগের আয়তনটা থেকে তৈরি করা হচ্ছে, সেইটা আর এর আয়তনটা সমান হবে, কারণ ওইটা দিয়েই এইটা তৈরি করা হচ্ছে। এক্স এর মান সেটা থেকে বেরিয়ে গেছে। এবার 14 2 লম্ববৃত্তাকার শঙ্কু কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি, উচ্চতা 8 সেমি। আচ্ছা, আমরা এই শঙ্কুর শীর্ষকোণ অঙ্কন করছি, শঙ্কু অঙ্কন করছি। ঠিক আছে, এইটা উচ্চতা হয়, এইটা এল হয়, এইটা আর। এখানে এইটা একটা শঙ্কু, শঙ্কুর শীর্ষকোণ পুরোটা 2 আলফা। তাহলে এই দিকটা আলফা হয়, এই দিকটা আলফা, দুদিকটা আলফা আলফা সমান ভাগে বিভক্ত। ঠিক আছে, আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি, শঙ্কুর ব্যাসার্ধ সমান 8 সেমি এবং শঙ্কুর উচ্চতা সমান 8 সেমি। ব্যাসার্ধ আর উচ্চতা পেয়ে গেলাম। আমরা এখানে নামকরণ করছি, দেখো শঙ্কুর এই জায়গায় এ বি সি ডি। প্রদত্ত শঙ্কুর শীর্ষকোণ 2 আলফা। শঙ্কুর শীর্ষকোণ 2 আলফা। 2 আলফা শীর্ষকোণ হলে সেটা সমান দুটো পার্টে ভাগ হবে, কিন্তু এই যে এই দিকটা আলফা, এই দিকটা আলফা। অতএব কোণ সিএডি সমান কোণ বিএডি ইজ ইকুয়াল টু আলফা। সিএডি বিএডি আলফা আলফা পার্টে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে এখান থেকে
তাহলে অতএব আমরা জানি, আর শঙ্কুর ধরি শঙ্কুর তির্যক উচ্চতা সমান এল, ঠিক আছে। এবং অতএব এখানে এল, এইচ এবং আর সমকোণী ত্রিভুজ গঠন করে। অতএব এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এইটা হয় এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে দেখো এটা যেহেতু হচ্ছে, এবার আমরা এক একটা পার্ট নিচ্ছি, এই পার্টটা বা এই পার্টটা যেকোনো, যেহেতু দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, অতএব ত্রিভুজ আকার পার্ট হচ্ছে এবিডি থেকে পাই, এবিডি থেকে পাচ্ছি কি বলেছে, কোসেক আলফা আর সেক আলফা। তাহলে সাইন আলফার মান বের করছি। সাইন আলফা ইজ ইকুয়াল টু, এটাও এল আর এটাও আর, তাহলে লম্ব বাই অতিভুজ, তাই তো। তাহলে এর সাপেক্ষে লম্ব হচ্ছে লম্ব, এই যে এর সাপেক্ষে এইটা লম্ব, ইজ ইকুয়াল টু বিডি বাই অতিভুজ হয়ে যাচ্ছে এবি। অতএব এবার এখানে আসছি, দেখো সাইন আলফা ইজ ইকুয়াল টু বিডি মানে আর এইটা হচ্ছে এল, ঠিক আছে। অতএব কোসেক আলফা কত হচ্ছে, কোসেক আলফা ইজ ইকুয়াল টু হয়ে যাবে এল বাই আর কস আলফা হয়ে যাচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে এইটা, এই যে এইচ বাই এল, ঠিক আছে, এইটা আসছে। তাহলে এখানে সেক আলফা কত হচ্ছে, সেক আলফা ইজ ইকুয়াল টু কোসেকের ঋণাত্মক এল বাই এইচ, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা বাম পক্ষে যাচ্ছি, এখানে ক্যালকুলেশনটা দেখতে পেলে। আচ্ছা, এবার বাম পক্ষে কি আছে, ইজ ইকুয়াল টু কোসেক আলফা ইন্টু সেক আলফা। কোসেক আলফা কত হচ্ছে এল বাই আর ইন্টু সেক আলফা এল বাই এইচ ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই আর এইচ ইজ ইকুয়াল টু, এল স্কোয়ার মানে এই যে আমরা লিখেছিলাম সমকোণী ত্রিভুজ গঠন করে, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর এইচ। তাহলে আর স্কোয়ার বাই আর এইচ প্লাস এইচ স্কোয়ার বাই আর এইচ, আর এটা আর বাই এইচ প্লাস এইচ বাই আর, প্রমাণিত। এটাই আসছে, ঠিক আছে। দেখো আর বাই এইচ প্লাস এইচ বাই আর, এটাই দেখাতে বলেছে, তাই প্রমাণিত। নেক্সট দেখো 3-এরটা, যে অঙ্কটা আমরা করলাম 14 দাগের 2-এরটা, এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে ছিল না, তো সেই টাইপের অঙ্ক একটা হলো। এবার 14 দাগের 3-এর অঙ্কে যাব। একটি গোলকের ধাতব ফাঁপা বলের বাইরের ও ভেতরের ব্যাসার্ধ বলা আছে। একই রকম অঙ্ক 14 দাগের 1-এর অঙ্কটা যেমন আমরা করেছিলাম, প্রায় সেম অঙ্ক। ওটা চোঙ থেকে চোঙি তৈরি করা হয়েছিল, এটা শুধু গোলক থেকে শঙ্কু তৈরি করা হচ্ছে, নিরেট শঙ্কু। ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ আর ফাঁপা গোলকের কি বলা আছে, ব্যাসার্ধ। ফাঁপা গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 8 সেমি। এটা বাইরের ব্যাসার্ধ, ফাঁপা গোলকের ভিতরের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 4 সেমি। ভিতরের ব্যাসার্ধ 4 সেমি। অতএব ফাঁপা গোলকের আয়তন কত হবে, সলিড অংশের আয়তন, যেটা সলিড অংশের আয়তন হয়ে যাচ্ছে 4/3 পাই 8 কিউব মাইনাস 4/3 পাই 4 কিউব এত ঘন সেমি ইজ ইকুয়াল টু 4/3 পাই 8 কিউব মাইনাস 4 কিউব ঘন সেমি ইজ ইকুয়াল টু 4/3 পাই 8 কিউব কত হচ্ছে 512, তাই তো
4 4 16, 4 16 64, তাহলে 4 3 পাই, এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 4 কয় 12, 8 12 হাতে থাকে 1, 4 কে 7, 7 কয় 11, 4 11, 4 কয় 12, 8 12 হাতে থাকে 1, 4 কে 7, 7 কয় 11, 4 11 হাতে থাকে 1, 1 কয় 5, 4 5, এত ঘনশ্যামী। ঠিক আছে, এটা ইনটু আকারে আছে। এবার যে নিরেট চোঙ তৈরি করা হবে, নিরেট চোঙ তৈরি করার যে নিরেট চোঙের ব্যাস সমান 8 সেমি। অতএব নিরেট চোঙের, চোঙ মানে লম্ববৃত্তাকার চোঙ, নিরেট চোঙের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 8/2 সেমি সমান 4 সেমি। নিরেট চোঙের ব্যাসার্ধ এলো 4 সেমি। এবার উচ্চতা কত হবে, মানে ওই পার্টটা দিয়ে একটাই চোঙ তৈরি করা হয়েছে, ঠিক আছে, মানে গোলকের যে সলিড পার্ট যতটা সেইটা দিয়ে একটাই চোঙ তৈরি করা হয়েছে। তাহলে ধরে নিরেট চোঙের, আমরা ধরে নিচ্ছি, ধরে নিরেট চোঙের উচ্চতা ইজ ইকুয়াল টু 8 সেমি, এটা আমরা ধরে নিচ্ছি। ধরে নিরেট চোঙের উচ্চতা 8 সেমি। অতএব নিরেট চোঙের আয়তন, অতএব চোঙের আয়তন কত, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর মানে 4 স্কোয়ার ইন্টু এইচ, এত ঘনসেমি। তাহলে এই অংশটা দিয়েই এইটা তৈরি করা হয়েছে। তাহলে দুদিকের আয়তনটা নিশ্চয়ই সমান হবে, একই আয়তনের জিনিস। শর্তানুসারে অতএব শর্তানুসারে যেটা হয়ে যাচ্ছে, শর্তানুসারে এইটা পাই 4 স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 4 3 পাই 4 4 8, এই পাই পাই কেটে দাও, বা এইচ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 3 ইন্টু 4 4 8 ইন্টু এই 4 স্কোয়ার, মানে এই কেসে 1 16 হয়ে যাবে। 16 দুগুণে 32, 12, এটা দিয়ে কাটলে পুরোপুরি 16 দুগুণে 32, 12 128, 8 16 128, তাই তো? আচ্ছা, 16 দুগুণে 32 ভাগ করলে 16 দুগুণে 32, 128, 16কে 8 দিয়ে গেলে 128 হচ্ছে, তাই তো? 16 দুগুণে 32 হচ্ছে। এখানে বলছে ও শঙ্কু তৈরি করা হয়েছে বলেছে, চোঙের নয়, শঙ্কু তৈরি করা হয়েছে। তাহলে এটা ধরি চোঙ নয়, এটা কি তৈরি করা হয়েছে, শঙ্কু। চোঙ শুধু এখানটা শঙ্কু করে দিচ্ছি, আর এইখানটা শঙ্কু, বাকিটা সেম। নিরেট শঙ্কুর, শঙ্কুর, অতএব শঙ্কুর আয়তন এত ঘনসেমি। শর্ত অনুসারে তাহলে শঙ্কুর আয়তন 1/3 হয়ে যায় একটা, তাহলে 1/3 পাই আর স্কোয়ার, এই যে 1/3, ঠিক আছে, এটা কেটে গেলে এই 3 3 আমরাও কেটে দিচ্ছি নিচে, ঠিক আছে, 3 3 কেটে দিচ্ছি। তাহলে এই 3টা আর হবে না, এই 3টা আমরা মুছে দিচ্ছি। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, বা এইচ ইজ ইকুয়াল টু 4 8 32 2 থেকে 3, 4 2 8 3 11, 112। অতএব তাহলে শঙ্কুর আয়তন উচ্চতা কত হবে, অতএব শঙ্কুর উচ্চতা 112 সেমি। শঙ্কুর উচ্চতা হয়ে যাচ্ছে 112 সেমি। আচ্ছা, এবার দেখো 14 দাগে 3টে প্রবলেম ছিল, 3টেই কমপ্লিট হলো। এবার আমরা 15 দাগে যাব, ঠিক আছে, 15 দাগে প্রবলেম। দাগের 1 কি বলছে দেখো। 15 দাগের 1 বলেছে পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে প্রাপ্ত গড় 52, পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে প্রাপ্ত গড় 52 হলে এফ এর মান। আচ্ছা, শ্রেণী আর পরিসংখ্যা দেয়া আছে, এটা শ্রেণী আছে
আর পরিসংখ্যা। এখানে মধ্যকটা বের করতে হবে, মধ্যকের প্রয়োজন। দশ থেকে 20 এইভাবে 70 থেকে 80 পর্যন্ত। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। ঠিক আছে, এইটা মধ্যকগুলো কি বলেছে দেখো, 5 3 F 7, 5 3 F 7, 5 3 F 7, 2 6 13, 2 6 13। আচ্ছা, এর মধ্যকগুলো কি হবে দেখো, গড় 52 বলেছে, তাহলে এই যে 10 আর 20 মাঝের মান কত, 15। এইভাবে মধ্যক আসছে। 20 আর 30 এর মাঝের মান 25, 30 আর 40 এর 35, 40 আর 50 এর 45, 50 আর 60 এর 55, 60 আর 70 65, 70 আর 80 75। ঠিক আছে, এগুলো হয়ে যাচ্ছে মধ্যক। আচ্ছা, এই যে পরিসংখ্যা, এটাকে এফ দিয়ে প্রকাশ করা হয়, হ্যাঁ, আর এটাকে এক্স আই মনে করো, এক্স আই দিয়ে প্রকাশ করা, এটা এফ হয়। তাহলে সামেশন অফ এফ কত হচ্ছে, এখানে একটা এফ আছে অলরেডি, এফ প্লাস দিয়ে লিখছি আমরা। এখানে দেখো 13 আর সাথে 20, 20 আর 5-এ 13, আর সাথে 20 আর 5-এ 25, আর 3 28, 28 সাথে 30, আর 6 36। ঠিক আছে, সামেশন অফ এফ এইটা। আর এখানে দেখো এইটা থেকে আরেকটা মান বের করতে হবে। এইটা তো এফ আই ধরেছি, অতএব এফ আই এক্স আই এর মান কত, এফ আই ইন্টু এক্স আই। এই যে 15 ইন্টু 5, 5 15 75 হয়ে যায়, 3 25-এও 75। এটা 35F থাকবে। 45-কে 7 দিয়ে, 5 7-এ 35-এর 5, 5 7-এ 35-এর 5 থেকে 3, 5 7-এ 35-এর 5 থেকে 3, তাই তো? 4 দুগুণে 8, এই 5 7-এ 35 থেকে 3, 4 7-এ 28 আর 3-এ 33। 55 দুগুণে 110, 65-কে 6, 5 6 30-এর 0, 5 6 30-এর 0 থেকে 3, 5 6 30-এর 0 থেকে 3, 6 6 36 আর 3-এ 39। আচ্ছা, 75-কে 13 দিয়ে গুণ করলে কত হয়, 75 ইন্টু 13। 3 5-এ 15, 5 থেকে 1, 3 7 21 রেখে 22, 3 5-এ 15, 5 থেকে 1, 3 7 21 রেখে 22, 75 একে 75, 5 5 আর দিয়ে 7, 7 আর দিয়ে 9, 975, 975। সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 5 আর 5-এ 10, 10 আর 5-এ 15, 15 আর 5-এ 20 শূন্য, 5 আর 5-এ 10, 10 আর 5-এ 15, 15 আর 5-এ 20 শূন্য, হাত থেকে 2, হাত থেকে 2, 7 আর 7-এ 14 আর দিয়ে 16, 16 17 18, 18 না 27, 27 আর 7-এ 27 আর 7-এ 34-এর 4, তাই তো? হাত থেকে 3, 3 9 আর 3-এ 12, 12 আর 3-এ 15, 16, 16 আর 3-এ 16 আর 3-এ 19। ঠিক আছে, এইটা আসছে প্লাস 35F। অতএব নির্ণয় গড় এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 1940 প্লাস 35F বাই 36 প্লাস এফ। ঠিক আছে, আচ্ছা, প্রদত্ত গড় কত? প্রদত্ত গড় আছে এখানে 52। প্রদত্ত গড় 52। অতএব শর্ত অনুসারে কি হবে, শর্ত অনুসারে এই যে এই দুটো মান সমান 1940 প্লাস 35F বাই 36 প্লাস এফ ইজ ইকুয়াল টু
52, এইটা আসছে। বা কোনাকুনি যদি গুণ করে নিই, 52 ইন্টু 36 কত হচ্ছে দেখো, 52 ইন্টু 36, 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 6 30 হাতে 31, 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 6 30 হাতে 31, 3 দুগুণে 6, 3 5 15, 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 30 হাতে 31, 3 দুগুণে 6, 3 5 15, 2, 6 আর 1 7, 5 আর 3 8, 1, 1872। এটা হচ্ছে 1872 প্লাস 52F ইজ ইকুয়াল টু 35F প্লাস 1940, বা 52F মাইনাস 35F ইজ ইকুয়াল টু 1940 মাইনাস 1872। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 17F ইজ ইকুয়াল টু 2 × 10 8 10, হাতে 1, 7 আর 1 8, 8 × 14 6 14, হাতে 1 8 1 9, এইটা আসছে। 17F ইজ ইকুয়াল টু 68। তাহলে অতএব F ইজ ইকুয়াল টু কত এখানের পর, F ইজ ইকুয়াল টু 68/17 ইজ ইকুয়াল টু 4। অতএব উত্তর লিখবে F এর মান 4। স্টেপ বাই স্টেপ করবে, এটার পর পর এই ক্যালকুলেশনগুলো করে হয়ে যাবে। প্রসেসটা দেখে নাও, এখানে আসছে F এর মান 4 আসছে। ঠিক আছে, এটা হলো আমাদের 15 দাগের 1-1টা। এরপর 15 দাগের 2-1টায় যাব। নেক্সট 2-1টা, এটা ডাইরেক্ট শুধুমাত্র যৌগিক গড় প্রক্রিয়ার গড় নির্ণয়ের সূত্র প্রয়োগ করেই হয়ে গেল সহজভাবে। ক্যালকুলেশনটা একটু বড় ছিল। নেক্সট দেখো 15 দাগের 2-1টা হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছক থেকে মধ্যমান নির্ণয় করতে বলেছে। এবার মধ্যমান নির্ণয়ের সূত্র প্রয়োগ করলে আমরা মধ্যমান নির্ণয় করতে পারবো। পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে মধ্যমান নির্ণয়, শুধুমাত্র মধ্যমান নির্ণয় সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে কি দেয়া আছে, শ্রেণী আর পরিসংখ্যা একই রকম ভাবে দেয়া আছে, আগেরটার মতোই শ্রেণী আর পরিসংখ্যা। আচ্ছা, মধ্যমান নির্ণয়ের জন্য ক্রমযৌগিক পরিসংখ্যা দরকার হয়। ক্রমযৌগিক পরিসংখ্যা, ব্র্যাকেটে লেখো ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা। জিরো থেকে 10 থেকে শুরু করে 50 থেকে 60, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। ঠিক আছে, এইটা পরিসংখ্যাকে কি বলা আছে, 8 10 24 16 15 7। 8 10 24 16 15 7, 8 10 24 16 15 7। এইটা আচ্ছা, এইখানে তো যেহেতু আছে তাহলে এখানে যেহেতু ক্রমযৌগিক পরিসংখ্যা আসছে, ক্রমযৌগিক পরিসংখ্যা এতর কম এরকম একটা থাকে। তাহলে এর ক্ষেত্রে যে মানটা আসছে, আমরা এখান থেকে মধ্যমান নির্ণয়ের জন্য পরিসংখ্যা বিভাজন ছক ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা পাচ্ছে, 0 থেকে 10, তাহলে 10 থেকে 20, তাই তো, 0 থেকে 10, 10 থেকে 20, বা 10-এর কম 20-এর কম, এইভাবে প্রকাশ করা যেত। এটা পরিসংখ্যা আছে। এবার ক্রমযৌগিক পরিসংখ্যার মানটা কিরকম হবে, তার মানে 8, এইটা 8, তাহলে 8 হলে এর পরেরটা যেটা মানে টোটাল 20-এর কম, 20-এর কম মান কতগুলো হবে, 10 + 8 = 18, এইরকম হবে, তাই তো। এই যে এর পরের মানটা কি আসছে, 30-এর কম, তাই তো।
ক্রমযৌগিক পরিসংখ্যা এরপরটা হবে 30 এর কম। এবার ক্ষুদ্রতর সূত্র ক্রমযৌগিক পরিসংখ্যা যেহেতু এখানে উল্লেখ আছে, এবার 30 এর কম কত হবে? 18 + 24, এখানে হয়ে যাচ্ছে 42, 42 + 16, 6 2 8, 4 1 5, 58, 58 + 15, 18 5 13, 3 হাতে 1, 5 হাতে 6, 6 হাতে 7, আচ্ছা 73 + 7, 70, 8 = n। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে এই যে টোটাল মান কত আসছে? 70টা। তাহলে এর মাঝের মান কত? মাঝের মান হয়ে যাচ্ছে 70/2, হ্যাঁ, n = 70, অতএব n/2 কত? n/2 হয়ে যাচ্ছে 70/2 = 35, n/2 হয়ে যাচ্ছে 35, তাই তো? n/2 যেহেতু 35 হয়ে যাচ্ছে, তাহলে মধ্যমা শ্রেণী কোনটা হয়ে যাচ্ছে? অতএব মধ্যমা শ্রেণী, এরপর যেটা করবে মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী কোনটা? এই পর্যন্ত 20 থেকে 30, এর মধ্যেই মধ্যমার মানটা থাকবে, তাই তো? মধ্যমা শ্রেণী। তাহলে এবার দেখো, তাহলে এল কত? এল = 20, হ্যাঁ, এল = 20, যা যা প্রয়োজন হয় আমাদের। এফ কত? এল এর মান জেনে গেলাম। এন কত? এফ কত? সিএফ কত? এইচ কত? এন কত? এন = 70, এন, এফ কত? তার পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা এইটা 20 থেকে 30, এফ = 24, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 24, হ্যাঁ, এন এফ, এন এফ এর পর এইচ কত? স্টেপ 10, এইচ = 10, এইচ = 10, আর সিএফ, সিএফ কত? এইটা এর আগেরটা 18, তাহলে অতএব মধ্যমা একবারে সূত্র এল প্লাস, আচ্ছা এল এর মানটা একবারে বসাচ্ছি, প্রত্যেকটা মান একবারে বসাচ্ছি, সূত্রটা নিয়ে সূত্র লিখতে পারো, এল প্লাস n/2 - cf/h, হ্যাঁ, n/2 - cf/h না, বাই f × h, বাই f × h এল এর মান হয়ে যাচ্ছে 20, প্লাস n/2 এর মান হয়ে যাচ্ছে 70, তার মানে 35, মাইনাস cf এর মান কত? 18, f এর মান কত? 24, h এর মান কত? 10, 20 প্লাস এটা হয়ে যাচ্ছে 17, 17 × 10/24, 20 প্লাস 170/24, এই যে 170/24, এইটাকে রাফলি ক্যালকুলেশন করতে হবে। মানে আমরা যদি এটাকে এই যে 35 থেকে যদি আমরা ভেঙে দিই বা এটাকে কাটাকাটি করে দিই, কথা হচ্ছে একটু কাটাকাটি করে দিলে 5 হয়ে যাচ্ছে, 12 হয়ে যাচ্ছে। তাহলে এইখানটা যেটা ছোট হয়ে যাচ্ছে কিছুটা, এটা হয়ে যাচ্ছে 5 আর 12, এই মানগুলোই আসছে তো, দেখে নাও একবার। এখানে যে মান আসছে n/2 পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে 8 10 ক্রমযৌগিক পরিসংখ্যার যেগুলো আছে, 8 10 24 16, একবার দেখে নিচ্ছি। দেখো এটা এখানে মান আছে আমাদের 8 10 24 16 15 7, আচ্ছা 8 10 আর 8 18, 18 আর 24 42, 8 4 12, 2 হাতে 1, 2 3 4, 42 আর 16 58, 58 আর 15
18 আর 15 73, 73 সাথে আচ্ছা 73 সাথে 80 হবে। এটা 73 সাথে 80, এটা 80, 80/2 40, 40 n = 80। হ্যাঁ, এটা ঠিকই ছিল, n/2, এখানটা 40 হয়ে যাবে। 40 - 18, তাই তো? 40 - 18, এটা হয়ে যাচ্ছে 40 - 18 22, তাই তো? আবারও আমরা একবার কাটতে পারি 2 দিয়ে। এটা 11, এটা 6, 5 11 55/6। আচ্ছা, 6 দিয়ে 55কে ভাগ করলে 6 5 5 9, এই 6 9 54 হয়ে যাচ্ছে। 1 দশমিকের জন্য 0, 6 1 6, 4 দশমিকের জন্য 0, 6 7 42, 6 6 36, 4। এবার এটা হয়ে যাচ্ছে 6 6 6 6 6 হয়ে যাবে। তার মানে আমরা = 20 প্লাস আমরা 9.17 লিখতে পারি প্রায়, ঠিক আছে? = 29.17 প্রায়, এটা হয়ে যাচ্ছে মধ্যমা 29.17। ঠিক আছে, দেখো নাও প্রসেসটা। এগুলো কিন্তু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে। নেক্সট দেখো 15-3 একটা 15-3 একটা কি বলছে দেখো। কি নির্ণয় করতে দিয়েছে? এখান থেকে রাশিবিজ্ঞান থেকে 3টে প্রবলেম থাকবে, তার মধ্যে 2টো তোমাদের করতেই হবে। রাশিবিজ্ঞান থেকে 3টে প্রবলেম থাকবে 4 নম্বরে, তার মধ্যে 2টো করতে হবে। একটা সংখ্যাগুরু মান নির্ণয় করতে দিয়েছে, মান বলা আছে আর পরিসংখ্যা বলা আছে। তাহলে এখান থেকে আমরা শ্রেণী নির্ণয় করব, পরিসংখ্যা একই থাকবে। এখানে মান হিসাবে কি বলা আছে? মান হিসাবে বলা আছে যেটা, সেখান থেকে আমরা শ্রেণী নির্ণয় করব। শ্রেণী নির্ণয় করে তার পরিসংখ্যা নির্ণয় করব। ঠিক আছে? আচ্ছা, মান কি দেওয়া আছে? 10 এর কম, 20 এর কম করে 80 এর কম। 10 এর কম এটা বলা আছে, 20 এর কম, 30 এর কম, 40 এর কম, 50 এর কম, 60 এর কম, 70 এর কম, 80 এর কম। ঠিক আছে, এইটা। আচ্ছা, শ্রেণী কি ছিল? এখান থেকে আমরা শ্রেণী লিখব যে 10 এর কম, তো 0 থেকে 10 লিখছি। এটা 10 থেকে 20, হ্যাঁ শ্রেণী। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে আছে 10 এর কম 5 আর 20 এর কম টোটাল, 20 এর কম টোটাল বলা আছে 16। তার মানে 10 থেকে 20 এর মধ্যে মান কত? 16 - 5 11। টোটাল 30 এর কম কত বলা আছে? টোটাল 30 এর কম 40, 30 এর কম 40 বলা আছে। তাহলে 40 - 16, 40 - 16 এটা হয়ে যাচ্ছে 24। ঠিক আছে? আচ্ছা, সংখ্যাগুরু মান নির্ণয়ের অঙ্ক দেখো। 40 - 16 হলো, আচ্ছা 10 এর কম, 20 এর কম, এবার যেটা মান আসছে এবার আছে এখানে 30 থেকে 40 এর মধ্যে মান কত হবে? 30 থেকে 40 এর মধ্যে মান হবে 76, টোটাল 76 - 40, 76 - 40 = 36 চলে আসছে। আচ্ছা, 5 11 24 36 এগুলো পরিসংখ্যা হচ্ছে। হ্যাঁ, 5
11, 5, 16, 5 ও টোটাল যেটা আমরা পরিসংখ্যা পেয়েছি, পরিসংখ্যা যেগুলো পাচ্ছি এখান থেকে বিয়োগ করে টোটাল আছে 76, তাই তো? 76 থেকে আমাদের তার আগের মান আছে 40, তাই তো? 76 থেকে 40 বিয়োগ করলে 40, 50, 60, 70, 76। আচ্ছা, 40 থেকে 50 কত হবে? 40 থেকে 50 96 মাইনাস 76, 40 থেকে 50 96 মাইনাস 76, 20 হয়ে যাচ্ছে। আবার এরপর একটা হয়ে যাবে টোটাল মানটা বিয়োগ করতে হবে আমাদের। এরপরটা 112 মাইনাস 96, 112 মাইনাস 96, 112 12 আর এদিকে 4, 12 আর 4 16, 12 আর 4 16। এরপর একটা আছে 120 মাইনাস 112, 120 মাইনাস 112, 120 মাইনাস 112 8। আচ্ছা, আর 125 মাইনাস 120 মাইনাস 120 5, 125 মাইনাস 120 সমান 5। এইটা হয়ে গেল আমাদের পরিসংখ্যা। তাহলে পরিসংখ্যা সংখ্যাগুরু শ্রেণী কোনটা হবে এখান থেকে? সংখ্যাগুরু শ্রেণী কোনটার মান সবচেয়ে বেশি হয়ে আছে? দেখো কোন শ্রেণীর মান সবচেয়ে বেশি, কোন শ্রেণীতে মান সবচেয়ে বেশি? এইখানে 36, সংখ্যাগুরু মান শ্রেণী হচ্ছে 30 থেকে 40, এই যে 30 থেকে 40, অতএব এল কত? এল 30, ঠিক আছে? সংখ্যাগুরু শ্রেণী, অতএব F1 F0 কত হয়ে যাবে? F0 ইজ ইকুয়াল টু তার আগেরটা 24, F1 ইজ ইকুয়াল টু 36, F2 ইজ ইকুয়াল টু 20, L F0 আর কি দরকার হয় আমাদের? আর দরকার হয় H দরকার হয়, H স্টেপ লেন্থ 10, ঠিক আছে? এবার সংখ্যাগুরু শ্রেণী নির্ণয়ের যে আমাদের ফর্মুলা, সেই ফর্মুলায় চলে যাব। সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু, এই সংখ্যাগুরু শ্রেণী নয়, সংখ্যাগুরু মান, অতএব সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু L প্লাস এটা হচ্ছে F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। L এর মান হচ্ছে 30 প্লাস F1 কত? 36 মাইনাস F0 কত? 24 বাই 2 ইন্টু 36 মাইনাস F0 হয়ে যাচ্ছে 24 মাইনাস F2 হয়ে যাচ্ছে 20 ইন্টু H এর মান 10, 30 প্লাস 36 মাইনাস 24 কত হচ্ছে? 12, এইটা 10টা এখানে নিয়ে নিচ্ছি, 36 গুণে 72 মাইনাস যোগ করলে 44 ইজ ইকুয়াল টু 30 প্লাস এটা 12 10 120। আচ্ছা, বিয়োগটা করলে 4 5 12 8 12 হাতে থেকে 1 5 5 পয়সা 2 এর 7, 4 5 12 8 12 হাতে থেকে 1 4 5 5 পয়সা 2 এর 7, 4 দিয়ে কাটলে 4 7 28, 4 দিয়ে কাটলে 30, তাহলে 30 বাই 7 কত হচ্ছে? 7 30, 4 7 28, 2 দশমিকের জন্য 0, 7 দুগুণে 14, 6 দশমিকের জন্য 0, 7 8 56, আবারও 4 পাওয়া যাবে। এরপর 4 পাওয়া যাচ্ছে, 4 পাওয়া গেলে 5 7 35, 35 যেহেতু 5 আছে তাহলে তার আগের সংখ্যাটা জোড় সংখ্যা, 5 আছে তার আগের সংখ্যাটা জোড় সংখ্যা, তাহলে আমরা 4.28 রাখতে পারি, ঠিক আছে? 4.28 বা 4.29 লাগলো প্রবলেম নেই। এখানে ইজ ইকুয়াল টু 30 প্লাস এখানে আমরা নিয়ে নিচ্ছি 4 পয়েন্ট, এখানে কত হয়ে যাচ্ছে? এখানে হয়ে যাচ্ছে 7 8 56, 56 4 60, 4 40, 5 40 হয়ে গেলে 5 7 35, 5 খাচ্ছে 4.28 প্রায়। এর নিয়ম হচ্ছে এই যে 3 ঘর এখানে 5 আছে, তো এর আগেরটা বিজোড় সংখ্যা হলে যদি একেবারে 5ই থেকে যায়, 5 থেকে গেলে তার আগেরটা যদি 6 7 8 9 হয়ে যায় পরেরটা, এইগুলো হ্যাঁ, তাহলে এটার সঙ্গে 1 যোগ হয়ে যায়। আর যদি 5 এর নিচে 1 2 3 4 0 বা 1 2 3 4 হয়, তাহলে এই সংখ্যাটা এই সংখ্যাই থেকে যায়, যেটা আছে সেটাই। এবার বিষয় হচ্ছে 5 হলে কি হয়? 5 হলে যদি এর আগের সংখ্যাটা
জোড় সংখ্যা হয় তাহলে জোড় সংখ্যাটাই থাকে, এখানে 8 জোড় সংখ্যা বলে জোড় সংখ্যাই থাকবে। আর তার আগেরটা বিজোড় সংখ্যা হলে এক অ্যাড হয়ে যেত, মানে এই 8-এর জায়গায় যদি 1, 3, 5, 7, 9 এরকম হতো, এক যোগ হয়ে যেত। কিন্তু যেহেতু 5 আছে এবং তার আগে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে সেটা জোড় সংখ্যা হিসেবেই থেকে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 34.28 প্রায়। তাহলে অ্যান্সার লিখবে অতএব নির্ণয় সংখ্যাগুলোর মান 34.28। অতএব নির্ণয় সংখ্যাগুলোর মান 34.28 প্রায়। ঠিক আছে, এইটাই হচ্ছে, দেখো। আচ্ছা, এর সাথে সাথে আমাদের মডেল কোশ্চেন পেপার 9 সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। আমরা পরবর্তী ক্লাস শুরু করব এবং মডেল কোশ্চেন পেপার 10 থেকে শুরু করব। ঠিক আছে, আজকের মতো ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরব পরবর্তী ক্লাসে এবং মডেল কোশ্চেন পেপার 10 এর সলিউশন স্টার্ট করব। 25টা মডেল কোশ্চেন পেপার আছে, আমরা 25টা মডেল কোশ্চেন পেপারই সলভ করব। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।